নির্ঝরের জন্মদিন। নির্মল, নির্ঝরের মা এবং ছোট বোন নেহা এসেছে। নির্মলের মাকে দেখেই বোঝা যায় বেশ বড় বাড়ির বউসী, কিন্তু বিন্দু মাত্র অহংকার নেই। ছেলে মেয়েগুলোও হয়েছে ঠিক মায়েরই মতন। কী সুন্দর, খুব সহজে সবার সাথে মিশে যায়, সবাইকে আপন করে নেয়। শুধু বড়টা বোধহয় একটু বেঁকে গেছে, বড্ড বেশি মেয়েবাজ। হবে নাই বা কেন? যেমন ধর্নাঢ্য পরিবারের ছেলে, তেমন রূপ যেন চুয়ে চুয়ে পড়ছে। সত্যি বলতে তার দিকে মিনিট কয়েক তাকিয়ে থাকলে আপনা আপনি মুখ দিয়ে এসে যায়। ইস, এমনও পুরুষ হয়! একদিকে বাদে কোনো দিকে যেন কমতি নেই ছেলেটার। ইয়া লম্বা সুঠাম দেহের অধিকারী, ধবধবে সাদা গায়ের রং, ঠোঁট জোড়াও লালচে গোলাপি, চোখগুলো কেমন ধবধবে সাদা রঙের, মণিটাও সবার থেকে ডিফারেন্ট, ঘোলাটে চোখে হালকা ব্রাউনি মণি, যেন ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের সংমিশ্রণ। আর চুল, ছেলেদের চুলও এত সিল্কি হতে পারে, ওর চুল না দেখলে জানতেই পারতাম না। এত সুদর্শন স্মার্ট ছেলেটা সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করে। মেয়েবাজ না হলে না জানি কবে প্রপোজ করে বসতাম। ছি, মনটা বড্ড বেশি বেশরম হয়ে যাচ্ছে। নয়তো এইভাবে এই মেয়েবাজটার প্রতি আকর্ষণ জন্মায়। ইস, কতই না ভালো হতো যদি নির্মল প্লে বয় না হতো। ছেলেখোর মেয়েরাও যে পিছু ছাড়ে না তার। প্রতি সপ্তাহে তার নামে কত যে চিঠি আসে হিসেবের বাইরে। সুন্দরী মেয়েদের পিছে ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে শুনতাম। ঢাকা শহরে এসে বুঝতে পারলাম শুধু মেয়েরাই না, সুদর্শন ছেলেরাও ছাড় পায় না এই শহরে। অহরহ সুন্দরী মেয়েরা যদি কম বয়সী ছেলেদের এত টপকায়, তাহলে সে ছেলেটার ভালো থাকা কি আদৌ সহজ ব্যাপার? সবার জন্য হয়তো সহজ নয়। রান্নার তোড়জোড় চলছিল, আমি সাহায্য করছিলাম আন্টিকে। নির্জন, নেহা আমি বলতে অজ্ঞান। বাড়ির ভাড়াটিয়াদের সাথে যে মালিকদের সম্পর্ক এত ভালো হয় জানা ছিল না আমার। হয়তো নির্মলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় ওর পরিবারের সাথেও আলাদা একটা সম্পর্ক গড়ে উঠেছিল। রান্নার পাশাপাশি আমাদের গল্প চলছিল। নির্ঝর, নেহা আর জেসমিন ড্রয়িং রুমে বসে লুডো খেলছিল। আর নির্মল, সে না জানি সকাল সকাল কোন মেয়ের সাথে লটরপটর করতে বেরিয়ে গেছে। কথার ফাঁকে আন্টি তাদের পরিবারের সকলের গল্পই করলেন। আঙ্কেল শহরের নামকরা ব্যবসায়ী, শহর থেকে ভিতরের দিকেই তাদের বাড়ি। শহরে বেশ কয়েকটা ফ্ল্যাট আছে, একটা বাড়িও আছে, সেটাও ভাড়া দেওয়া। আর এই বাড়ি মানে আমরা যেটা ভাড়া আছি, এটা আন্টির ভাইয়ের বাসা। ফুল ফ্যামিলি বিদেশে সেটেল করেছে ভার্সিটির কাছে হওয়াতে এই বাসাটা নির্মল থাকে। মামার অনুমতিতেই নিচে 2 রুম ভাড়া দিয়েছে আমাদের মামিকে। রান্না শেষ হতে হতে দুপুর হয়ে গেল। নির্মলও ফিরল সেই সময়। মামি আর আন্টি টেবিলে খাবার বাড়ছিল। আমি সবই সোফায় বসে ওড়না দিয়ে মুখ মুছছিলাম, ঘেমে একদম খারাপ অবস্থা মুখের। হঠাৎই নির্মল খুব সিরিয়াস চোখ মুখে বলল, একটু উপরে এসো সাবা। পারবো না, এখন শাওয়ার নেব, বড্ড খিদে পেয়েছে। বলে উঠে দাঁড়াতেই খপ করে আমার ডান হাত চেপে ধরে উপরের দিকে পা বাড়ালো। আমি ভ্রুকুচকে প্রশ্ন করলাম, আরে আরে করছো কি? এত কি জরুরি কথা? নির্মল একটা কথাও বলল না, সোজা নিজের রুমে টেনে নিয়ে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। আমি 2 হাত কোমরে রেখে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলাম, কি ভণ্ডামি? চুপ, একদম চুপ। তোমাকে আমি বলেছিলাম ভার্সিটিতে অপরিচিত কারোর সাথে কথা না বলতে, সে কথা মনে ছিল না? যা বাবা, এত রাগ! ওই ভাইয়াটা টুকটাক প্রশ্ন করছিল, সিনিয়র তাই ভদ্রতা দেখিয়েছি, আর কি। কিন্তু তোমার এত জ্বলছে কেন? দেখ সাবা, বাড়াবাড়ি করবি না। আমার থেকে ওদের ভালো করে কেউ চেনে না। তুই জানিস তোর সাথে প্রেম করার জন্য এরা আমাকে চেপে ধরেছে। ও মা, তাই নাকি? বেশ তো, প্রেম করতে চাইতেই পারে, আমি না করলেই হলো। না হলো না, তুই বুঝবি না। এরা পিছু নিয়েছে মানে সম্পর্ক করবে, খাবে দাবে, অতঃপর ছেড়ে দেবে। আর সম্পর্ক না করতে চাইলে মারাত্মকভাবে ক্ষতি করে দেবে। ছি, কী সব ভাষা! শোনো নির্মল, আমি মোটেই দুর্বল মেয়ে নই। ক্ষমতা আছে বলে এরা যা খুশি তাই করতে পারবে না। দেশে কি আইনকানুন নেই নাকি? জেলে ভরে দেবো একদম। নির্মল বিরক্ত হয়ে ক্রুদ্ধ নয়নে আমার 2 কাঁধ চেপে ধরে চিৎকার করে বলল, জেলে ভরবি? বড় বড় কথা, তাই না? কখন জেলে ভরবি? ক্ষতি করার আগে ওদের কিছু করতে পারবি? আর ক্ষতি হওয়ার পর ফাঁসিতে ঝুলিয়েও কী লাভ? তাছাড়া ক্ষতি করে দিলে, জেলে দিলেও এরা ক্ষমতার জোরে টাকা খাইয়ে ঠিক ছাড়া পাবে। যা ক্ষতি তোরই হবে। আমি ভীত হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। মিনমিনে গলায় বললাম, এমন কেন নির্মল? আমার এসব ভালো লাগে না, সব কেমন অদ্ভুত লাগছে। আমার এমন ভয়ার্থ মুখ দেখে আচমকে জড়িয়ে ধরল নির্মল। আদুরে গলায় বলল, কিছু হবে না সাবা, আমি ওদের বলে দিয়েছি তুমি আমার গার্লফ্রেন্ড।
বাই এনি চান্স তোমার সাথে দেখা হয়ে গেলে যদি প্রশ্ন করে তোমার সাথে আমার কোনো রিলেশনশিপ আছে কি না, জাস্ট হ্যাঁ বলে দেবে। ওকে ওকে, প্লিজ ছাড়ো আমায়। আমার শরীর শিরশির করে তুমি স্পর্শ করলে। নির্মল ছেড়ে দিল আমায়। ওর ভয়কাতরে ভাবটা দূর হয়ে চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। দুষ্টু হাসি ঠোঁটের কোণে ফুটিয়ে পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে এক গাল টিপ দিয়ে বলল, সো সুইট। ওর আচরণে আমার বেশ সন্দেহ হলো। এই একটুখানি জড়িয়ে ধরার জন্য আবার আমাকে ঢপ দিল না তো? তেরে গিয়ে প্রশ্নটি করতে যেতেই গলায় তোয়ালে ঝুলিয়ে বাথরুমে ঢুকে পড়ল আর চেঁচিয়ে বলল, যাও যাও, ফ্রেশ হয়ে খাবার বারো। কর্তা কিন্তু আজ গিন্নির হাতে বেশ আয়েশ করে খাবে। আমার তখন অন্যরকম অনুভূতি। এই ছেলেটা কেমন আচমকা ছুঁয়ে দেয় আমায়। সে কি বোঝে না একজন পুরুষের এভাবে কোনো নারীকে স্পর্শ করতে নেই? গার্লফ্রেন্ডের স্পর্শ করে সে না হয় তারা ওর গার্লফ্রেন্ড, আমি তো গার্লফ্রেন্ড নই। সব অনুভূতির আগুন নিভিয়ে দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম, ওরে আমার কর্তারে, 12 নারীর লিপ টেস্ট করে আসছে আমাকে গিন্নি বানাতে। তোর আশায় সে ঘুরে বালি বলেই ভেঙচি কেটে চলে এলাম রুম থেকে। সেদিনটি বেশ কাটলো আমাদের। ধীরে ধীরে নির্মলের সাথেও সম্পর্কটা বেশ মজবুত হয়ে গেল। শহরের জীবন বেশ কঠিন, কিন্তু আমার সেই কঠিন জীবনটাকে সহজ করে দিয়েছিল নির্মল। নামের মধ্যে পুরোটাই নির্মল ছিল ও। কঠিন হতো তখন যখন আমায় কোনো ছেলে প্রপোজ করত, যখন আমি বন্ধু মহলের বাইরে কোনো ছেলের সাথে মিশতাম। সব সময় বলতো, দেখো সাবা, ভালোবাসার নাম করে অনেকে আসবে জীবনে, কাউকে ঠাঁই দিও না প্লিজ। বন্ধু হিসেবে আমি তোমার ক্ষতি চাই না। এই শহরে অনেক ছেলে আছে, উপরে ফিটফাট ভিতরে সদরকার। সবাই কিন্তু আমার মতন প্রকাশ্যে কিছু করে না। আমি যা করি একদম ওপেন। আমি হলাম একটি বইয়ের এক একটি পাতা, যাকে খুব মনোযোগ দিয়ে পড়লেই বুঝে নেওয়া যায়, কিন্তু বাকিরা কিন্তু বইয়ের পাতা নয়। ওর কথায় আমি উত্তর দিতাম, আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না, আর না এসবে আমার কোনো আগ্রহ আছে। আমার এসব ফালতু ফিলিংস কারো প্রতি কখনোই আসবে না, ইনশাআল্লাহ। আমার সেই কথাটি শুনে বেচারার ফর্সা মুখটা একদম লাল টকটকে হয়ে যেত। তা দেখে ওর সামনের চুলগুলো এলোমেলো করে দিয়ে হি হি করে হেসে উঠতাম আমি। ওর অনুভূতিগুলোকে বুঝেও না বোঝার ভান করতাম। হয়তো এই ভানটা আমি করতাম না যদি না ওর জীবনে একের অধিক মেয়ের আসা যাওয়া থাকতো। সব কিছুর বাইরে আমরা আমাদের বন্ধুত্বের সম্পর্কে খুব সিরিয়াস ছিলাম। ওকে আগাগোড়া খুব গভীরভাবেই জেনে যাই আমি। আমার বিষয়ে সবটা জানতো নির্মল। রোজ রাতে ছাদে বসে অনেকটা সময় গল্প করতাম আমরা। জ্যাসমিন তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, কিন্তু আমি আর নির্মল ছাদে বসে আড্ডা দিতাম। আমি আমার গ্রাম্য জীবনের গল্প শোনাতাম ওকে, আর ও শোনাতো ওর শহরের জীবনের গল্প। ছুটিতে বাড়ি গেলে নির্মল আমায় বাসে উঠিয়ে দিত, হাত ধরে অনেকটা সময় মুখের দিকে চেয়ে থাকতো আর বলতো, ইস, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে একটুখানি ঠোঁট ছুঁয়ে দিতাম এই কপালটায়। আর বলতো, যাও না, যাও, বাড়ি যাও, এবার শিওর পেট মোটা মাথা ফাটা লোকের সাথে বিয়ে পড়িয়ে দেবে। ভয় নেই, তুমি চাইলে বাসর ঘর থেকে উঠিয়ে নিয়ে এসে বউ করবো আমার। মানুষটার তো সবই ঠিক ছিল, তাহলে এই মেয়ে রোগটা কেন হলো? একদিন আমি সিদ্ধান্ত নেই আমার বন্ধুদের মধ্যে যার যার এই রোগটা রয়েছে সবগুলোর সাথে ব্রেকআপ করব। হ্যাঁ, বন্ধুত্বের ব্রেকআপ। ইতিমধ্যে ফাহিমের সাথে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। এর কারণ নির্মল আমায় না বললেও আমি রাব্বির থেকে জেনে গেছিলাম। ফাহিম সবসময় অন্য নজরে দেখতো আমায়। প্রপোজ করতে চেয়েছিল নির্মলের জন্য, পারেনি। তাই বলে থেমেছিল না, নোংরা দৃষ্টি ফেলতো সবসময়। সেবার লুডো খেলতে গিয়ে বন্ধুদের মধ্যে বেশ ঝগড়া হয়েছিল। আমি তো ঝগড়ার মুহূর্তেই ছিলাম, কখন আমার শরীর থেকে ওড়না সরে গিয়েছিল খেয়ালও নেই। ফাহিম নাকি সেই সময় কামুক দৃষ্টি ফেলেছিল আমার দিকে। আমার নজরে পড়েনি, শুধু মনে আছে সেদিন সকলের সামনে নির্মল ওড়না ঠিক করে দিয়েছিল আমার। তারপর থেকে নির্মলের সাথে ফাহিমের সম্পর্ক নষ্ট হয়ে যায়। নির্মলকেও প্রচুর থ্রেট দেয়, যদি এইসব বাদ না দেয় তাহলে ওদের বাড়ি ছেড়ে অন্য বাড়ি ভাড়া নেব আমরা। ব্যাস, কাজ হয়ে যায়। বেচারার চোখ মুখের অবস্থা নাজেহাল। কিন্তু এই অবস্থাটার আসল কারণ কি? আমরা চলে যাব তাই, নাকি গার্লফ্রেন্ড জাতি থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে তাই? পুরো 3 দিন না খাওয়া পর্যন্ত করে না। নির্ঝরের কাছে শুনি রাতে নাকি নিঃশব্দে কাঁদেও। আমি বেশ চিন্তা পড়ে গেলাম ওকে নিয়ে। যতদূর জানি কোনো মেয়ের প্রতি দুর্বলতা নেই ওর। আমাকে মাঝে মাঝে ইমোশনাল কথা বললেও সেটা নিছক মজা। তাহলে অশ্রু বিসর্জনের রহস্যটা কি? শুনেছি মন খারাপ থাকলে মশাই গিটারে টুংটাং শব্দ তুলে গান গায়। সেদিনও রাতে ছাদের এক কোণায় বসে গান গাইছিল। আমি নিঃশব্দে ওর পাশে গিয়ে বসি। ও চুপ হয়ে যায়। আমি 2 হাঁটুতে হাত বেঁধে বসে প্রশ্ন করি,
গার্লফ্রেন্ডদের মিস করছো? না, আমার প্রিয়কে মিস করছিলাম, এখন আর করছি না। তাই কে প্রিয় তোমার? বললে বিশ্বাস করবে? বলোই না আগে শুনি। আচমকে আমার দুহাত নিজের দুহাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে মোহময় চোখে চেয়ে বলল, আমার প্রিয় শুধুই তুমি সাবা। ওর কথা শুনে রাগে ফেটে পড়লাম আমি। এক ঝটকায় ওর হাত সরিয়ে দিয়ে তেজি গলায় বললাম, আর একটা কথাও বলবে না তুমি? লজ্জা করে না তোমার? ভাবলে কি করে দিনের পর দিন এভাবে আবেগপ্রবণ কথা বলে আমাকে তুমি ইমপ্রেস করতে পারবে? দেখো নির্মল, আমি তোমার মতো নই। আমি খুব সাধারণ পরিবারের সাধারণ একটি মেয়ে। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই শহরে এসেছি। এসব প্রেম ভালোবাসা করার জন্য আসিনি। আমাদের পরিবারটা তোমাদের মতন নয়। সেখানে ছেলে বন্ধু থাকা মানে মারাত্মক অপরাধ। প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো মানে খুবই ঘৃণিত একটি কাজ। তোমার সাথে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়েছি এই অনেক, এর বেশি কিছু সম্ভব নয়। তাছাড়া অহরহ মেয়ের সংস্পর্শে এসে আমার মতো মেয়েকে চাওয়া নিছক বোকামি। আমার জীবনে কোনো পুরুষ ছিল না, এখনও নেই, ফিউচারে যে আসবে সে হবে আমার হাজব্যান্ড, আর কেউ নয়। আমার হাজব্যান্ড নিশ্চয়ই আমারই মতন হবে। সব ছেড়ে দেব। সেদিনের পর কোনো মেয়েকে স্পর্শ করিনি সাবা। আজকের পর যোগাযোগও বিচ্ছিন্ন থাকবে। ওর কথা শুনে তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, নারী নেশা কাটানো কি এতই সহজ? কথাটা শুনে নির্মল ভয়ঙ্কর রেগে গেল। আমাকে একটানে নিজের খুব কাছে নিয়ে কোমরে শক্ত করে চেপে ধরল। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি। বললাম, ছাড়ো নির্মল, তুমি নিজের মধ্যে নেই। হ্যাঁ নেই, তোর মধ্যে চলে গেছি আমি। প্লিজ সাবা, এভাবে আমাকে অবহেলা করিস না, মরে যাব। বিশ্বাস কর, আমি কোনো মেয়ের সাথে ফাহিমের মতো ইন্টিমেট হইনি। সুযোগ থাকলেও হয়নি। এতটা খারাপও নই আমি। যতটা আছি তুই ভালো করে নে সাবা প্লিজ। আমি ওর সাথে ধস্তাধস্তি শুরু করে দিই, কিন্তু ও আমাকে কিছুতেই নিজের থেকে দূরে সরে যেতে দেয় না। প্রচণ্ড জোর খাটিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না সাবা, প্লিজ একটা সুযোগ দে আমায়। সেই দিনের পর নির্মলকে এড়িয়ে চলতে শুরু করি। ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম ও ঠিক নেই। আমার ইগনোর সহ্য করতে পারছে না। কিন্তু আমিও তো অসহায়। একদিকে আমার পরিবার, অন্যদিকে ওর প্রতি কিছুটা ঘৃণাও কাজ করতো আমার। তাছাড়া পরিবারের সাথে যুদ্ধ করে শহরে এসে পড়াশোনা করছি। এর মধ্যে এসব সম্পর্কে জড়িয়ে গেলে পরিবার যদি জানতে পারে, আমার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাবে। মায়ের উপর অত্যাচার বাড়বে এবং বিয়ের জন্য চাপ আসবে। সব মিলিয়ে আসন্ন আবেগকে নিয়ন্ত্রণ করে ফেললাম। কিন্তু ভালোবাসাকে কি নিয়ন্ত্রণ করা যায়? যে মেয়েটা এক আকাশ স্বপ্ন নিয়ে, প্রবল আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা নিয়ে এই শহরের বুকে পা ফেলেছিল, যার স্বপ্নের তালিকা ছিল শুধু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, পরিবারের পাশে দাঁড়ানো, তার স্বপ্নের তালিকায় হুট করে জায়গা করে নিল নির্মল নামক মানবটি। নিজের আত্মবিশ্বাসকে ভেঙে গুড়িয়ে দিল নিজেরই মন। কী নির্মমতা! হায়, নিজের মনকেও আজকাল বিশ্বাস করা যায় না। হায়, যেদিন বুঝে গেলাম অদৃশ্য এক মায়ার জালে আটকে পড়ে গেছি, সেদিন থেকে মানতে শুরু করলাম পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকের নাম হচ্ছে আপন মন। কিন্তু সেই বিশ্বাসঘাতকতার খবর জানতে দিলাম না কাউকে। বিশ্বাসঘাতকতার কথা যে কাউকে জানাতে নেই, এই ভীষণ লজ্জার কথা। ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম। ইচ্ছে ছিল আমার সাথে 10-12 দিন কাটাবো। বড় আপু ঈদের তৃতীয় দিন আসবে। সে নাকি প্রেগনেন্ট। খালামণি হব আমি, আনন্দে কোটি কোটি মন আমার। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ ঠাঁই পেল না আমার মনে। মেয়ে জাতির পরম শত্রু ঘটক মহাশয় হাজির হলেন ঈদের দ্বিতীয় দিন, যিনি আমার জন্য শুধু শত্রুপক্ষ নয়, বরং ভয়ানক শত্রুপক্ষ। আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন ওনাকে। বড় আপুর বিয়ে দিতে গিয়ে আব্বা বেশ ঋণগ্রস্ত হয়। চড়ায় যেটুকু জমি জমা ছিল সব টাকার বিনিময়ে লাগিয়েছেন অনেক আগেই। আপুর বিয়ে দিতে গিয়ে বাড়িটা বন্ধক দিয়েছেন। গোপন সূত্রে খবর পেলাম বাড়িটা বন্ধক দিয়েছেন চেয়ারম্যান সাহেবের কাছেই। এই নিয়ে চাচাদের সাথেও তর্ক বিতর্ক হয়েছে বহুবার। বাড়ি ছাড়ানোর সম্পূর্ণ দায়ভার আব্বারই। চেয়ারম্যান সাহেব প্রস্তাব পাঠিয়েছেন আব্বাকে, আমাকে বউ করবেন তিনি। এর বিনিময়ে বাড়ি বিনা পয়সায় ছাড়িয়ে দেবেন। কথাটা শোনা মাত্রই আগুন ধরে যায় আমার মাথায়। কি জঘন্য প্রস্তাব! 40-এর কাছাকাছি বয়স, বউ মারা গেছে, বছরও গড়ায়নি। ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে ঘরে। আমার বয়স 20, সে হিসেবে দেখতে গেলে বাবার বয়সী লোক। সে কিনা টাকার পরিবর্তে আমায় বউ করে ঘরে তুলতে চাইছে। ওই লোকটার কথা না হয় বাদই দিলাম। বড় ঘরের ছোট মন মানসিকতার লোক সে, তা আর বোঝার বাকি থাকে না। কিন্তু আমার আব্বা, সে কি করে নিঃসন্তানের সাথে এমন জঘন্য কাজ করতে পারে? সে কি করে খুশিতে গদগদ হয়ে ঘটকে কথা দিয়ে দিল ছোট মেয়েকে তার কাছেই বিয়ে দেবে?
একবারও কি প্রয়োজন বোধ করলো না মেয়ের অনুমতি নেওয়ার? একবারও জানতে ইচ্ছে করলো না মেয়ে কী চায়? নিজের অল্প বয়সী শিক্ষিত মেয়েকে অমন বয়স্ক অশিক্ষিত দু বাচ্চার বাবার সাথে বিয়েতে মত দিয়ে দিল। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। পড়াশোনা করে শিক্ষিত হচ্ছি, ন্যায় অন্যায়ের প্রতিবাদই যদি না করতে পারি তাহলে এই শিক্ষার মূল্য কী? প্রতিবাদ করলাম আব্বার সাথে। বিনিময়ে কিছু বিশ্রী গালি পেলাম। আর যাই সহ্য করি না কেন, এই গালি জিনিসটা আমি একদমই সহ্য করতে পারি না। গ্রামের কিছু অশিক্ষিত বিকৃত মস্তিষ্কের মানুষরা আর কিছু পারুক আর না পারুক, যে কোনো বিষয়ে জিততে না পারলে কিছু বিশ্রী গালি ঠিক আওড়াবে। দুর্বলদের প্রধান আশ্রয় হচ্ছে গালি। তারা যখন তর্ক করে যুক্তিতে না পারে তখন গালিকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু বাবা হয়ে মেয়েকে অমন নিকৃষ্ট ভাষায় গালি দেবে? সহ্য করতে না পেরে উচ্চস্বরে বলে উঠলাম, তুমি বাবা নামের কলঙ্ক। আব্বা তখন ঝাড়ু হাতে তেড়ে এসে কয়েকটা লাগালো পিঠে। আম্মা বাধা দিতে এলে আম্মাকেও ইচ্ছে রকম মারল। আমি ফেরাতে গেলে কত যে চড়থাপ্পড় খেলাম হিসেবের বাইরে। দাদি তার ঘরে মুখে কুলু পেতে বসে রইল। চাচি ঘরে কিল দিয়ে ছেলে মেয়েদের নিয়ে নিশ্চুপ রইল। ঝগড়া মারামারির সমাপ্তি ঘটিয়ে আব্বা যখন বাজারে চলে গেলেন, আমি তখন ব্যাগপত্র গুছিয়ে আম্মার থেকে বাস রিক্সা ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে। আসার সময় আম্মা আদর করে কপালে চুমু খেয়ে বলে দিলেন, সাবা মারি, যতদিন বেঁচে আছি যা পারি তা দিয়েই তোরে পড়াশোনা করামো, তুই চিন্তা করিস না। অনেক বড় হবি মা, অনেক দূর আগাবি, তুই দেখিস আমগরি দুঃখ একদিন দূর হবই। আমি আমার মাথায় হাত বুলিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বললাম, আম্মা চিন্তা করো না, এবার গিয়ে টিউশনি করিয়ে হলেও নিজের খরচ নিজে চালাবো। তোমাকে আর কষ্ট করতে হবে না। একটু সাবধানে থেকো আম্মা। ঠিকঠাক একটা ব্যবস্থা হলে নিজের খরচ চালানোর মতো কর্ম পেলে তোমাকে এই নরক থেকে নিয়ে যাব ইনশাল্লাহ। আপুকে বলো সাবধানে যেন থাকে। রাত তখন 12:42 বাজে। বাস থেকে নামতে নির্মলকে পাই। আমাদের বাস স্ট্যান্ডের এক দোকান থেকে নির্মলের ফোনে ফোন করে জানিয়েছিলাম। সেই সময় মোবাইল ফোন হাতে গোনা কয়েকজন ব্যবহার করত। আমাদের বাড়ির কারোরই মোবাইল ফোন ছিল না, যার ফলে দোকান থেকে ফোন করতে হয় নির্মলকে। মামি বা জ্যাসমিন কেউ ফোন ব্যবহার করে না। মামা জানিয়েছে বিদেশ থেকে মোবাইল পাঠাবে মামি এবং জ্যাসমিনকে। অত রাতে ভরসা করার মতো এই শহরে নির্মল ছাড়া কাউকে পাইনি আমি। আমার অতি বিপদে অতি কষ্টের মুহূর্তে যে নামটি সর্বপ্রথম এসেছে সে হলো নির্মল। আমি বড্ড স্বার্থপর। সুখের সময় মানুষটাকে একবার স্মরণ না করলেও দুঃখের সময় হাজারবার স্মরণ করতাম। তখনও জানতাম না আমার সুখ দুঃখের সবের সঙ্গী হবে শুধুই নির্মল। আমাকে বাস থেকে নামাতে দেখেই ওর ঘর্মাক্ত চিন্তান্বিত মুখে উজ্জ্বলতা ফুটে ওঠে। একগাল হেসে এগিয়ে এলো নির্মল। স্বস্তির এক নিঃশ্বাস ফেলে আমার হাতে থাকা ব্যাগটা নিজ হাতে নিয়ে রিক্সা ডেকে বসে পড়ল। আমিও নিঃশব্দে মাথা নিচু করে ওর পাশে বসলাম। আমার পর দ্বিতীয় কাউকে দেখলাম আমার জন্য এত উৎগ্রীব হতে। রিক্সা চলছিল আপন গতিতে। নির্মল ওটা সেটা প্রশ্ন করছিল। আমি কিছুরই উত্তর দিচ্ছিলাম না। অবশেষে বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে আমার দিকে তাকাতেই ওর কিছু খটকা লাগে বোধ হয়। খানিকটা দৌড়েই বাসার ভেতরে ঢুকে। কিন্তু আমি ওর সামনে পড়তে চাইনি, দেখাতে চাইনি আমার আবেগকে, আমার দুর্বলতাকে। চাইনি দেখাতে আমার দু চোখের অশ্রুপাতকে। গোপন করতে চেয়েছি আমার সব দুঃখ কষ্টকে, কিন্তু পারিনি। পৃথিবীতে বোধহয় প্রত্যেক মানুষেরই একজন করে ব্যক্তিগত মানুষ থাকে, যাকে না চাইতেও সব ব্যক্তিগত কথা বলে হয়ে যায়। নির্মল আমার সেই ব্যক্তিগত মানুষ। আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুনে সে কী রাগ ওর। আমার দুগালে স্পষ্ট হয়ে ওঠা 5 আঙ্গুলের দাগ ওর বুকে যেন ঝড় বইয়ে দিয়েছিল। ওর চোখ মুখ ভীষণ রকমের লালচে বর্ণ ধারণ করেছিল। আমার দুপা জড়িয়ে চিৎকার করে কেঁদেছিল, আমাকে অনুভব করাতে বাধ্য করেছিল ওর বুকের রক্তক্ষরণ যন্ত্রণাকে। বলেছিল, প্লিজ সাবা, আমাকে একটা সুযোগ দাও। আমি নিজে গিয়ে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো। প্রয়োজনে আমার পরিবারকেও পাঠাবো। আর ফিরিয়ে দিও না প্রিয়। আমি যে আর এই দূরত্ব সইতে পারছি না দু চোখে তোমার এই আঘাত দেখে সহ্য করতে। আবেগে গা ভাসিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদার কথা থাকলেও সেদিন আমি সেটা করিনি। নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলি খুব সহজেই। আমার মন পাথরের ন্যায় শক্ত। শক্ত মানুষের পাষাণ মন তো থাকবেই। এই শক্ত মানবের কঠিন হৃদয়ের সাক্ষী সেদিন শুধু নির্মল হয়নি, হয়েছিল নির্ঝর, জ্যাসমিন এবং মামি। শেষ পর্যন্ত মামিও আমাকে বুঝিয়েছিল, কিন্তু আমি শুধু এটুকুই বলেছিলাম, এই শহরে আমি ভালোবাসার মানুষ নিশ্চিন্ত একটা বুক খুঁজতে আসেনি মামি। অনেক লড়াই করে এ শহরে এসেছি আমি। জিতেই ফিরবো, কাউকে আঙুল তোলার সুযোগটুকুও দেব না।
আমার সেই কথাগুলো শুনে করুণ চোখে চেয়ে থাকে নির্মল। অনেকটা সময় পর এক দীর্ঘশ্বাস ফেলে নিথর হয়ে একরাশ ব্যর্থতাকে বুকে জড়িয়ে নিজে ঘরে ফিরে যায়। যাওয়ার পরপরই নির্ঝরকে দিয়ে ব্যথা কমানোর মলম ঠিকই পাঠিয়ে দেয়। গালে পড়া মারের দাগ যে ওর হৃদয়েও দাগ কেটে দিয়েছিল। হৃদয়ের দাগ অপেক্ষা করতে পারে নাকি সে? আমাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চায়নি। নির্মল চাইলেও কখনো জোর করেনি, আমার ইচ্ছেকে সর্বদা সম্মান করেছে, বন্ধুত্বের যথার্থ মূল্যায়নও দিয়েছে, পাশে থেকেছে সব সময়। মাঝে মাঝে মাথা নত করে জানিয়েছে মনের কথাগুলো, বিনিময়ে পেয়েছে শুধুই অবহেলা। তবুও কমতে রাখিনি কিছুরই, না ভালোবাসে না বন্ধুত্বে। আমি টিউশনি করে নিজের খরচ নিজে চালাবো, এটা যেন মানতেই পারছিল না নির্মল। কিন্তু আমি যখন আমার আত্মমর্যাদায় অটল এবং পরনির্ভরশীল নই, সেখানে ওর আর কিছু করার থাকে না, বরং প্রতিনিয়ত মোহিত হয়ে পড়তো আমার ব্যক্তিত্বে এবং নিজেও আত্মনির্ভরশীল করে তোলার জন্য বিচলিত হয়ে গেল। আমি অন্যের বাসায় গিয়ে টিউশনি করাবো, এটা হজম হচ্ছিল না ওর। আবার আমাকে বাধা দিতেও পারছিল না। পুরো 3 দিন চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিল ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াবে। যদি দেখা যায় বাচ্চাদের পরিমাণ বেড়ে গেছে, তাহলে না হয় একটা কোচিং সেন্টার খুলে ফেলা যাবে। অন্যের বাড়িতে গিয়ে টিউশনি না করিয়ে বরং নিজেদের বাসারই একটা রুম বাচ্চাদের পড়ানোর জন্য ফিক্সড করা হবে। ঘুরে ঘুরে বাচ্চা জোগাড়ের দায়িত্ব পড়ে নির্মলের বন্ধু বান্ধব এবং বড় ভাইদের উপর। অবশেষে আশেপাশেরই বেশ অনেকগুলো বাচ্চা জোগাড় হয়ে যায়। টিচার হিসেবে জয়েন করি আমি এবং নির্মল। পাশাপাশি নির্ঝর আর জ্যাসমিনও পড়াতো। শুরু হয়ে যায় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব। নির্মলের এসব প্রয়োজন ছিল না, তবুও সে অংশগ্রহণ করেছিল শুধু আমার জন্য। আমাকে আত্মনির্ভরশীল করার পাশাপাশি হয়ে উঠেছিল নিজেও আত্মনির্ভরশীল। একসময় দেখা গেল বাবার থেকে নিজের হাত খরচ নেওয়াটাও বাদ দিয়ে দিল। আমি আশ্চর্য হয়ে সেদিন দেখেছিলাম ভালোবেসে বড়লোকের ছেলেটি ঠিক কতখানি অধঃপতন হলো। হ্যাঁ, সকলের ভাষায় যেটা অধঃপতন, আমার ভাষায় সেটা আমার অহংকার। এত ব্যস্ততার ভিড়ে নির্মল তার এক ঝাঁক গার্লফ্রেন্ডদের ভুলে গেলেও ভুলতে পারেনি আমাকে। পারবে কি করে? তার হৃদয়ে যে সর্বক্ষণই আমার বিচরণ। পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, বাচ্চাদের পড়ানো, কখনো কখনো ছাদে বাচ্চাদের নিয়ে ক্রিকেট খেলা, বেশ যাচ্ছিল দিনগুলো। নিয়ম করে সকালে 2 ভাই আমার হাতে কফি খেত, বিকেলবেলা খেত মুড়ি ভর্তা। আমি যখন কোনো কাজ করতাম নির্মল তখন ওর পূর্ণাঙ্গ দৃষ্টি ফেলতো আমার ওপর। খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো আমায়। আচমকা যখন ওর চোখে আমার চোখ পড়ে যেত, ভুবন ভুলানো এক হাসি দিত, এগিয়ে এসে কানের কাছে মুখ এনে সুরেলা গলায় বলতো, ওহে প্রিয়, একটিবারের জন্য কি এই অধমের ভালোবাসাকে মান্যতা দান করা যায় না? প্রশ্নটি শুনতেই আমার থমথমে মুখ ভেসে উঠত ওর আখিদয়। কিছু অনুভূতি থাকে যা কখনই কোনোভাবে প্রকাশ করা যায় না। সময়, পরিস্থিতি, ভাগ্য এতটাই নিষ্ঠুর হয় যে বহু মানুষের অজস্র আবেগকে, অনুভূতিকে সেই নিষ্ঠুরতার শিকার হতে হয়। এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে অসংখ্য মানুষের না বলা কথা, সুপ্ত অনুভূতি। তাদের সেই অপ্রকাশিত অনুভূতি সবসময় প্রকাশ পায় না। পরিবারের কথা ভেবে, সমাজের কথা ভেবে অনুভূতিগুলোর মৃত্যু ঘটাতে হয়। কিন্তু আমি না পারছিলাম মৃত্যু ঘটাতে, না পারছিলাম সম্পূর্ণভাবে প্রাণ দিতে। এ যেন গলায় আটকে থাকা কাঁটার মতন, না উগড়ে ফেলা যায়, না গিলে ফেলা যায়। আমার মনে সুপ্ত কোণে চেপে রাখা গভীর সেই অনুভূতিকে হুটহাট খোঁচাতো নির্মল। আর আমার মুখটা হয়ে যেত বিষণ্ণ। সে মুখশ্রী দেখে নির্মলও কেমন হয়ে যেত। নিজেকে কি করে যে সামলাতো, সেই সাথে আমাকেও সামলে নিত নিখুঁতভাবে। হুঁ হাঁ করে হেসে উঠত, কখনো পিঠে কিল বসিয়ে দিত, কখনো বা মাথায় একটা গাঁটটা মেরে বলতো, ওহে পাষণ্ড হৃদয়ের অধিকারিণী, ওহে আমার নির্মল হৃদয় হরণকারিণী। ঐন্দ্রজালিক একরাশ মুগ্ধতায় পরিপূর্ণ এই মুখশ্রীর আচমকাই ক্ষুণ্ণরূপের অবসান ঘটিয়ে এই অধমকে ধন্য করে দাও প্রিয়। অসহায় মুখ, করুণ দুটো চোখ, ভয়ার্ত হৃদস্পন্দনীয় সুদর্শন পুরুষটি কবিদের ন্যায় বুলি আওড়াচ্ছে, তা দেখে কি রাগী লুক বা বিষণ্ণ মনে থাকা যায়? হেসে ফেলতাম আমি। চোখ পিটপিট করে ওর বোঝার চেষ্টা করতো কতখানি খুশি আমি। আমি তখন ওর কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো এলোমেলো করে দিয়ে হি হি করে হেসে উঠতাম, আর ও মাথার চুলকে এলোমেলো দৃষ্টি ফেলত। আমি এক ভেঙচি কেটে কাজে মন দিতাম। বেচারা তখন এক হাত পকেটে গুজে আরেক হাতে ওটা সেটা ধরতো। কখনো আমার ওড়নার এক কোণা নিয়ে নাড়াচাড়া করতো আর পিছন পিছন ঘুরতো। সেই সময় ওর মুখটা কী যে ইনোসেন্ট লাগতো বলে বোঝানো সম্ভব নয়। সরস্বতীর বিয়ের দিন জেসমিন সকাল সকালেই চলে গেছে ওদের বাড়ি। শহর থেকে বেশ দূরে, গ্রামের দিকে বাড়ি ওর। বাইকে 40 মিনিটের মতো লাগে। অন্যান্য বান্ধবীদের সাথে চলে গেছে জেসমিন।
যাওয়ার পরেই সরস্বতী আমাকে দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সরস্বতী ফোন করে প্রচণ্ড রাগারাগি করলো। আবার লোভও দেখালো ওদের বিয়েতে নাকি বেশ মজা হয়। এর আগে কখনো হিন্দু বিয়ের অনুষ্ঠান দেখা হয়নি। নির্মল আমাকে রেডি হতে বলেই বেরিয়ে গিয়েছিল, কিন্তু ঘণ্টাখানেক বাদে এসেই দরজা করাঘাত করতে শুরু করলো। সবে শাড়ির কুচি দিচ্ছি তখন এমনভাবে কড়া নাড়ছে যে কান ফেটে যাচ্ছিল। আবার তাড়াহুড়া ঠিকভাবে শাড়ি পরতেও পারছিলাম না। রেগে মেগে চিৎকার করে বললাম, তুমি চলে যাও, আমি নির্ঝরকে বলবো আমায় পৌঁছে দিতে। তোমার ভীষণ তাড়া, তাই তুমি যেতে পারো। বড় ভাইয়ের দিকে নজর পড়ে না, শুধু ছোটটার দিকে নজর, লুচু মাইয়া। ওরে আমার সাধু পুরুষ রে, সাধু তো হতেই চাইছি সুইটহার্ট, সুযোগটাই তো দিচ্ছ না। দেবও না। আর কোনো সারা শব্দ পেলাম না। পুরো 1 ঘন্টা সময় নিয়ে বেশ ভালোভাবে রেডি হয়ে বের হলাম। নির্মল তখন দরজার পাশেই দাঁড়িয়েছিল। সাদা পাঞ্জাবির ওপর মুজিব কোট পরা, চোখে কালো চশমা, হাতে ঘড়ি, দেখতে কোনো হিরোর থেকে কোনো অংশে কম লাগছে না। মনে মনে একটু ভেঙচি কেটে দিলাম। আমাকে বের হতে দেখে এক হাত বুকের বাঁ পাশে চেপে ধরে আহত গলায় বলে উঠল, ওহে পাষণ্ডময়ী, এই নির্মল হৃদয়টা আর কত আঘাতপ্রাপ্ত হবে। ওহে পাষণ্ডময়ী, তোমার দিলে কি একটুও দয়া হয় না? ওহে দুর্বৃত্ত পুরুষ, ঝাঁটার বাড়ি খেতে না চেলে মুখটা বন্ধ রেখে চলো বলে পাশ কাটাতে নিতেই আমার হাত টেনে ধরল। আমি বিরক্ত হয়ে কড়া গলায় বললাম, বের হওয়ার সময় এমন ব্যায়াপনা না করলে কি নয়? একটিবার কি প্রিয় সম্বোধন করা যায় না মোর প্রিয়? মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে মামির রুমে গিয়ে মামিকে বলে বেরিয়ে পড়লাম। বাইকে বসার পরও ওর সাথে কথা বলছিলাম না। রাস্তায় অনেক ছেলেমেয়ে আমাদের দিকে তাকিয়েছিল। নির্মল সাদা পাঞ্জাবি আর আমি সাদা জর্জেট শাড়ি, যার জমিনে গোল্ড কালার চুমকি দিয়ে কারুকাজ করা ছিল। শাড়িটা মামির নির্মলের ড্রেসআপের সাথে আমার ড্রেসআপের কালার ম্যাচ হওয়াতে অনেকে আমাদের কাপল ভেবেই হাঁ করে চেয়েছিল। বিষয়টা নির্মল বেশ এনজয় করলেও আমি চরম বিরক্ত হচ্ছিলাম। ওর মিটিমিটি হাসিতে আমার গা জ্বলে যাচ্ছিল। সহ্য করতে না পেরে শেষে পেছন থেকে ওর চুল বেশ শক্ত করে টেনে ধরি। ব্যথায় ও শুধু আউজ করে ওঠে, তবুও মুখের হাসি একটুর জন্য উধাও হয়নি। ব্যর্থ হয়ে নিজেও হেসে ফেললাম। নির্মল গলা উঁচিয়ে বলল, এই সাবা, শাড়িতে তোমায় একদম হুড়পুরির মতন লাগে। সাদা শাড়িতে কোনো রমণীকে এত অস্থির লাগে তোমার না দেখলে জানতেই পারতাম না। একদম শুভ্রময়ী, আমার শুভ্রময়ী। আমি ওর পিঠে কিল দিয়ে বললাম, ফাউল কথা বাদ দিয়ে চুপচাপ বাইক চালাও, নয়তো লাভ দিব। এই না জানেমান, বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার। আগে কখনো হিন্দু বিয়ে দেখিনি, সেবারে প্রথম। বেশ এনজয় করেছি সরস্বতীর বিয়েতে। সেই সাথে বিনোদনও নিয়েছি অনেক। এক ঝাঁক মেয়েরা এসে বেশ লটরপটর করার চেষ্টা করে নির্মলের সাথে, কিন্তু নির্মল তাদের পাত্তাই দেয়নি। সব সময় আমার পিছু ঘুরঘুর করেছে আর বলেছে, আহা আমি কত ভালো হয়ে গেছি, তবুও আমার প্রেয়সীর মন গলে না। আমি ভেঙচি কেটে বলি, এ জীবনে আর গলবেও না। বৈশাখ মাসের মাঝামাঝি সময়। বিয়েবাড়ি থেকে বের হতে হতে সন্ধ্যা পার হয়ে গেল। আকাশের অবস্থা ভীষণ করুণ। প্রকৃতি যেন হুট করে নিস্তব্ধ হয়ে শোক পালন করছে, যা হয়তো কিছু সময়ের ব্যবধানে উচ্চধ্বনি বাজিয়ে অশ্রুপাত ঘটাবে। মামি বারবার করে বলে দিয়েছিল সন্ধ্যার আগে বাসায় ফিরতে, অথচ সন্ধ্যা পেরিয়ে গেল। বাইক স্টার্ট দেওয়ার 10 মিনিটের মাথায় শুরু হলো উল্টাপাল্টা বাতাস। নির্মল সহ সামনে পেছনে সবগুলো বাইক থেকে সকলে হৈ হৈ করে উঠল, যেন কোনো অনুষ্ঠানের সূচনা ঘটেছে। আমি বিরক্ত হয়ে নির্মলের কাঁধে শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বললাম, ফাজলামি করার বহুত টাইম আছে, আপাতত সিরিয়াস হও। বাসায় মামি একা আছে, দ্রুত ফিরতে হবে আমাদের। নির্মল চেঁচিয়ে উঠে বলল, ইয়াহু সুইটহার্ট। চারদিকে সহস্র শব্দে বাতাস বইছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানোতে মনে হচ্ছে ইহা আমাকে প্রেমের আহ্বান জানাচ্ছে। আহা কি প্রেমময় অনুভূতি! রোমান্স টোমান্স করো জান। তোমার মতো গর্দভে এই প্রাকৃতিক দুর্যোগকে প্রেমের অনুভূতিতে গুলিয়ে ফেলবে। আমার মাঝে মাঝে কনফিউশন হয়, তুমি সুস্থ তো? প্রেম রোগে ভুগছি আমি। ডাক্তারের হৃদয় বড় পাষাণ। সারাক্ষণ চিকিৎসা নেওয়ার জন্য ছটফট করি, কাল নাগিনীটা ফিরেও তাকায় না। কথাটা শোনা মাত্র এই রেগে মেগে ওর ঘাড় বরাবর কিল বসাতে যাব, তার আগে প্রচণ্ড শব্দ করে বিদ্যুৎ চমকালো, আর আমি ভয়ে আচমকাই ওর পেট শক্ত করে জড়িয়ে পিঠে মাথাটা শক্ত করে চেপে রেখে চোখ খিচে বসে রইলাম। ঝিরঝিরি শব্দ করে বৃষ্টিরা নেমে এলো পৃথিবীর বুকে। নির্মল বাইক থামিয়ে স্তব্ধ হয়ে গেল। যখন বুঝতে পারলাম কি ঘটেছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। এদিকে বাতাসের তীব্র বেগ, বৃষ্টির শীতল করা স্পর্শে শরীরে কাটা দিয়ে উঠল। সকলের বাইক এগিয়ে গেছে, পেছন পড়ে আছি আমি আর নির্মল। এক হাত দিয়ে কপাল থেকে থুতনি অবধি পানি মুছে ঝাঁঝালো গলায় বলে উঠলাম,
এসব কি ফাইজলামি? মাঝপথে হা করে বসে আছো কেন? চারদিকে প্রেমের আলিঙ্গন, কবে হবে তোমার আমার মিলন? অমন একটা বিপর্যস্ত অবস্থায় উতলে ওঠা প্রেমময় কাব্য শুনে মেজাজ আমার তুঙ্গে উঠে গেল। ইচ্ছে রকম চট থাপ্পড় কিল দিতে শুরু করলাম। আরও হাসতে হাসতে মাফ চেয়ে বাইক স্টার্ট দিল, কিন্তু খুব একটা এগোতে পারল না। আমার মৃদু আর্তনাতে থেমে গেল। চোখে কিছু পড়েছে আমার। দ্রুত বাইক থামিয়ে ওর বাটন ফোনের লাইট অন করে চোখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, কিছু পেল না। কিন্তু চোখে কেমন ঘা দিচ্ছিল আমার। হাতের তালুতে বৃষ্টির পানি জড়ো করে চোখে দিতে থাকলাম। বেশ কিছু সময় পর চোখে আরামও পেলাম। ঝড় বৃষ্টির মাত্রা যেন তীব্র থেকে তীব্রতর হতে থাকলো। সেই সময় বৃষ্টির সাথে পড়তে থাকলো বরফ টুকরো। শিলাবৃষ্টি শুরু হওয়ায় আর সম্ভব হলো না বাইক নিয়ে এগোনো। আশেপাশে বাড়িও নেই, কাঁচা রাস্তার দুপাশে চড়া ক্ষেত। খানিকটা এগিয়ে দেখতে পেলাম একটি দোকান। নির্মল আর দেরি করলো না, বাইক নিয়ে হেঁটে চলে গেল দোকানের সামনে। আমি ওর পিছু পিছু গেলাম। টিনের বেড়া, টিনের চাল, 10-12 হাত লম্বা দোকানটি। ভেতরে এক বৃদ্ধ লোক কুপি জ্বালিয়ে বসেছিল। বারান্দায় আমি আর নির্মল গিয়ে দাঁড়াই। একপাশে একটি বেঞ্চিতে 3টি ছেলে বসে গল্প করছিল। আমাদের দেখে একটি ছেলে টর্চ জ্বালিয়ে আমাদের দিকে ধরে নির্মলকে প্রশ্ন করলো, কি ভাইয়ে, ভাবিকে নিয়ে বেড়াতে গিয়েছিলে নাকি? নির্মল আমাকে ওদের নজর থেকে আড়াল করে কিছু বলতে নিতেই আমি ছেলেটার উদ্দেশ্যে বলে উঠলাম, ভাই, না জেনে না শুনে আগে কাউকে ভাবি বলা কি উচিত? আপনি আগে জেনে নেবেন না ওনার সাথে আমার ঠিক কী সম্পর্ক, তারপর না হয় মন্তব্য করবেন। আমি ওনার বউ নই, তাই ভাবি বলার প্রশ্নই ওঠে না। আপু বলতে পারেন। কথাগুলো বলার সময় নির্মল বেশ অস্থিরতার সাথে আমাকে চুপ করাতে চেয়েছে, কিন্তু আমি চুপ করিনি। ছেলেগুলো কেমন চোখে চেয়ে রইল আমার কথা শুনে। আমি নির্মলের পাশে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বেশ ঠান্ডা লাগছিল, জর্জেট শাড়ি পরেছি, চুপচুপে হয়ে ভিজেও গেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। শাড়ির আঁচল টেনে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে রইলাম। নির্মলকে বললাম নির্ঝরকে ফোন করে জানাতে আমাদের পরিস্থিতি, কিন্তু নির্মল রক্তচক্ষুতে চেয়ে রইল। আবছা আলোতে ওর মুখখানি দেখে বুঝতে পারলাম দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। ভ্রু কুঁচকে হাত নেড়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার? কাহিনী কি? মেজাজ গরম মনে হচ্ছে? খুব তো প্রেম প্রেম পাচ্ছিল, এখন কি ভয় লাগছে নাকি? বলেই মুচকি হাসলাম। তখনও বুঝতে পারছিলাম না কত বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। সময় যেন কাটছিলই না। দোকানদারবাবু দোকানের ঝাঁপ নামিয়ে দিলেন। আমি খেয়াল করলাম 3টে ছেলে কেমন চোখে যেন তাকাচ্ছে বারবার। শুধু আমি না, নির্মলও খেয়াল করছিল, তাই আমাকে বারবার আড়ালে রাখার চেষ্টা করছিল। একসময় বিদঘুটে পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। ছেলেগুলোর নোংরা দৃষ্টি বুঝতে খুব একটা সময় লাগলো না আমার। আমি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলাম। বারবার শাড়ির আঁচল টানা দেখে নির্মল আমার হাতটা শক্ত করে চেপে ধরে বাইকের কাছে এগিয়ে গেল। ছেলেগুলোর হাবভাব ভালো ঠেকছিল না, বিধায় সিদ্ধান্ত নেয় ঝড় বৃষ্টি মাথায় করেই ফিরবে। কিন্তু বাইকে উঠতে পারি না কেউ। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে আমার আঁচল টেনে ধরে। আমি ভয়ে আঁতকে উঠে নির্মল বলে দিয়ে এক চিৎকার। নির্মল সঙ্গে সঙ্গে ওই ছেলেটির কলার চেপে ধরে। বাকি 2জন ছেলে আমার সাথে অসভ্যতামি শুরু করে দেয়। আমি রেগে ঠাস করে ওদের একজনের গালে চড় বসিয়ে দিই। এদিকে নির্মলের সাথেও ওদের মারামারি লেগে যায়। শুরু হয়ে যায় বিশৃঙ্খল অবস্থা। কয়েক মিনিটের ব্যবধানে আরও 10-12 জন ছেলের উপস্থিতি ঘটে। 3জনের সাথে নির্মল পেরে উঠছিল না। ছেলেগুলো আমার শরীরে নোংরাভাবে স্পর্শ করছিল বারেবার। কোনোভাবে আটকাতে পারছিল না নির্মল। তার উপর অতগুলো ছেলে দেখে ভয়ে কলিজা শুকিয়ে গেল আমার। ভয়াবহ কিছু ঘটবে বা ঘটতে চলেছে বুঝতেই নির্মল বাঘের মতো গর্জে উঠল। নিজের সর্বস্ব শক্তি দিয়ে ওদের থেকে ছাড়িয়ে নিজের বুকে টেনে নিল আমায়। চিৎকার করে বলল, কেউ স্পর্শ করবি তো খুন করে ফেলবো। ছেলেগুলোর মধ্যে একজন বিশ্রীভাবে হেসে উঠল, বলল, কি ভাইয়ে, মজা শুধু তুমি একাই নিবা? আমাদেরও নিতে দাও। রাত বিরাতে মধু খেতে বের হয়েছ, তা আবার ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে, অবশ্যই উন্নত মানের মধু। বলে টেনে নির্মলের থেকে সরানোর চেষ্টা করে আমি ভয়ে চোখ বন্ধ করে নির্মলকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকি, বলতে থাকি, নির্মল বাঁচাও আমায়, মরে যাব, প্লিজ নির্মল, আমায় ছেড়ো না। নির্মলও আমার শক্ত করে জড়িয়ে ধরে। ছেলেগুলো একদিকে নির্মলকে টেনে হিঁচড়ে সরায়, অন্যদিকে আমাকে। নির্মলের গায়ে পরপর আঘাত করতেই থাকে। আমার শাড়ি টেনে খুলে ছুঁড়ে ফেলে কাঁদায়। নির্মল আমার সেই রূপ দেখে ছুটে আসতে নিতেই ওর দুহাত দুদিকে টেনে ধরে বুক বরাবর সমানে লাথি দিতে থাকে একজন।
আমার আত্মচিৎকার, প্রকৃতির আত্মচিৎকার ভয়াবহ এক পরিবেশের সৃষ্টি করে। কুকুরের মতো একজন আমার শরীরের আঁচড় কাটছে, আরেকজন আমার শরীরের অবশিষ্ট পোশাক অনাবৃত করতে উঠে পড়ে লেগেছে। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটির অমন নির্দয়ভাবে অসম্মানিত হতে দেখে পাগল হয়ে যায় নির্মল। চিৎকার করে বলতে থাকে, তোরা কেউ বাঁচতে পারবি না, রোমান চৌধুরী তোদের ছাড়বে না। এইটুকুই কথাই যথেষ্ট ছিল ওদের ভয় পাওয়ার জন্য। আমাকে ছেড়ে দিয়ে নির্মলের দিকে তাকায় ওরা। তখনই একজন বলে ওঠে, আরে ভাই, বিপদে পড়লে বড় বড় নেতার নাম অনেকেই স্মরণ করে, তাই বলে তোরা ভয় পাবি? কাজের কাজ কর। ততক্ষণে আমি কাদা মাখানো শাড়িটা নিয়ে গায়ে জড়িয়ে ফেলেছি। ছেলেগুলো আবারও আমার দিকে আসতে নিতেই এক খামচি কাদা তুলে ছুঁড়ে দিই মুখের দিকে। নির্মল ওদের থেকে ছোটার জন্য ধস্তাধস্তি করছে আর বলছে, বিশ্বাস না করলে একবার ছাড়, জাস্ট একটা ফোন করব। ছেলেগুলো ভয়ার্ত মুখে একে অপরের দিকে তাকালো। ততক্ষণে আমি দোকানের পেছনে গিয়ে লুকিয়ে পড়েছি। নির্মল ওদের থেকে ছাড়া পেতেই ফোন বের করে ওর চাচা রোমান চৌধুরীকে ফোন করে। জীবনে কখনো চাচার পরিচয়ের প্রয়োজন পড়েনি ওর। এমপির ভাতিজা হয়েও কখনো ক্ষমতার বড়াই করেনি। আজ চরম বিপদগ্রস্ত হয়ে চাচাকে স্মরণ করতেই হচ্ছে। ফোন করে যখন বড় আব্বু বলে লোকেশন জানালো, তখনই ছেলেগুলোর পিলে চমকে গেল। ভয়ে এক একজনের হাঁটু কাঁপতে থাকে। কত বড় ভুল করেছে ওরা তা বুঝতে বিন্দু টাইমও নেয় না। এমপির ভাতিজাকে আটকে তার বন্ধুকে রেপ করতে উদ্যত হয়েছিল। ঠিক কী শাস্তি অপেক্ষা করছে ওদের জন্য? নির্মল রক্ত চক্ষুতে চেয়ে যে দুটো ছেলে আমাকে স্পর্শ করেছিল, সেই দুটোকে একের পর এক ঘুষি দিতে থাকলো। সবগুলো ছেলে হাঁটু গেড়ে বসে নির্মলের পা ধরে বলতে থাকলো, ভাই, ভুল হয়ে গেছে। নির্মল রাগে ক্ষিপ্ত হয়ে নিজের মাথা দিয়ে একজনের মাথায় বাড়ি দিল। চিৎকার করে বলতে থাকলো, ভুল করেছিস, মারাত্মক বড় ভুল, শাস্তির জন্য প্রস্তুত থাক। কিছুক্ষণ আগে কুকুরের মতো যারা আমাকে খুবলে খেতে এসেছিল, এখন তারা বিড়ালের মতো মিউমিউ করছে। কি অদ্ভুত! একজন নারীকে অসম্মান করতে ওদের বুক কাঁপে না। একজন নারীর আত্মচিৎকার ওদের বিবেককে জাগ্রত করতে পারে না। অপরিচিত একজন নারীর শরীর অনাবৃত করতে ওরা লজ্জাবোধ করে না। ওদের বুক তখন কাঁপে যখন ক্ষমতাসীন কারোর সাথে অসম্মানের শিকার হওয়া নারীটির সংযোগ থাকে। ওরা লজ্জাবোধ তখন করে যখন ওদের কৃতকর্মের জন্য ওদের রাজনৈতিক জীবন বিপর্যয়ের মুখে পড়ে। পৃথিবীর বুকে অবস্থান করা প্রতিটি মানুষকে চিৎকার করে প্রশ্ন করতে ইচ্ছে করে, নারীর সম্মানের থেকেও ক্ষমতার মূল্য অনেক বেশি? কিসের রাজনীতি, কিসের ক্ষমতা? নারী জাতটাই যদি না থাকতো, কোথায় পেতে তোমাদের অস্তিত্ব? কোথায় থাকতো এই ক্ষমতা, এই দম্ভ? নরপিশাচরা কেন বোঝে না নারীরা মায়ের জাত? মা জাতিকে তারা কেন বারবার কলঙ্কিত করতে আসে? তারা কি বোঝে না একটি নারীকে কলঙ্কিত করা মানে পুরো পৃথিবীর বুকে হাহাকার সৃষ্টি করা? ওদের থেকে পা ছাড়িয়ে হন্যে হয়ে আশেপাশে চোখ বোলায় নির্মল। আমাকে দেখতে না পেয়ে বেদনাক্রান্ত গলায় চিৎকার করে ওঠে, সাবা! ওর চিৎকার শুনে আমি নির্মল বলি ডুকরে কেঁদে উঠি। দোকানের পিছন সাইডে খড়ের পালার চিপায় ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম আমি। অন্ধকারে আমাকে দেখতে পারল না নির্মল, তবে কণ্ঠ শুনে দ্রুত এগিয়ে এলো। ভয়ঙ্কর সে রাতটির পর সব কিছুই কেমন এলোমেলো হয়ে যায়। ছেলেগুলোর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলেও আমি বা নির্মল কেউ স্বাভাবিক হতে পারিনি। নির্মলের মা আর ছোটো বোন এসে 2 দিন থেকে যায়। আমাকে এবং নির্মলকে সান্ত্বনা দেয়, স্বাভাবিক হওয়ার জন্য ইতিবাচক কথাবার্তা বলে। তবুও নির্মল গুম হয়ে রুমে দরজা আটকে বসে থাকে। আমিও রুম থেকে বের হই না। সে রাতে যদি আমি আকবারে কথাগুলো না বলতাম, তাহলে হয়তো আমাদের স্বামী স্ত্রী ভাবতো ওরা। খারাপ ছেলে মেয়ে ভেবে সুযোগের সদ্ব্যবহার করতে চাইতো না। আর না আমরা অমন বৃষ্টি পরিস্থিতির মুখোমুখি হতাম। 2 দিন থাকার পর নির্মলের মা আর ছোটো বোন চলে যাওয়ার পরেই নির্মল আমার সাথে দেখা করতে আসে, কিন্তু আমি ওর মুখোমুখি হতে চাচ্ছিলাম না, তাই দরজাটা অবধি খুলিনি। অনেক ভেঙে পড়ে নির্মল। সেদিনের সেই ভয়াবহ দৃশ্য এবং সেদিনের পর থেকে আমার অবহেলা দুটোই ভয়ানকভাবে আহত করে ওকে। ফলস্বরূপ রাতে গা কাঁপুনি দিয়ে জ্বর আসে। রাত যখন 2টো ছুঁইছি তখন দরজা টোকা পড়ে। দরজা খুলতেই নির্ঝর ভয়ার্ত চোখে মুখে বলে, আপু, ভাইয়ার অনেক জ্বর, তাড়াতাড়ি চলো। জ্বরের ঘোরে বারবার তোমাকে ডাকছে। বুকটা হু হু করে ওঠে আমার। জ্যাসমিনকে ডেকে তুলে নিয়ে দ্রুত চলে যাই দোতলায়। গিয়ে দেখি বেচারা জড়সড় হয়ে শুয়ে কাঁপছে আর বিড়বিড় করে কী যেন বলছে। জ্যাসমিন ওর কপাল চেক করে আতকে ওঠা গলায় বলল, সে কিরে, গাছে জ্বরে পুড়ে যাচ্ছে। আমিও চেক করে দেখি অবস্থা বেগতিক। নির্ঝর বলল, আমি আম্মুকে এখনই ফোন করছি। না নির্ঝর, এত রাতে আন্টিকে ফোন করো না, আমরা আছি তো, টয়লে ভিজিয়ে নিয়ে আসো। জ্যাসমিন, তুই যা, আমাদের রুম থেকে জ্বরের ওষুধগুলো নিয়ে আয়। আপু ভাইয়া রাতে কিছু খায়নি, বলল নির্ঝর। আমি চটে গিয়ে বললাম, কেন খায়নি? কেন এত বাড়াবাড়ি কিসের? ও নিজেকে কি মনে করে, মহাপ্রেমিক, প্রেমিক পুরুষ?
নির্ঝর মাথা নিচু করে বাথরুমে গিয়ে তয়লা ভিজিয়ে নিয়ে এলো। ততক্ষণে আমি নির্মলের গা থেকে গেঞ্জি খুলে ফেলেছি। অতি যত্ন সহকারে পুরো শরীর মুছে দিয়ে জলপট্টি দিতে থাকলাম। জেসমিনকে বললাম খাবার গরম করতে। নির্ঝর আমার পাশে নিশ্চুপ হয়ে বসেছিল, আর নির্মল জ্বরে পুড়েই বেদান্দা। খাবার গরম করে নিয়ে আসার পর নির্ঝরের সাহায্যে নির্মলকে আধশোয়া করে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিই। বেচারার চোখ মুখ লাল টকটকে করছিল, চোখ দিয়ে টপ টপ করে পানিও বের হচ্ছিল। অল্প খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিলাম। আরও কিছুক্ষণ জলপট্টি দিতে থাকলাম। জেসমিন সোফায় শুয়েই ঘুমিয়ে গেল। নির্ঝর বিছানার এক পাশে ঝিমাতে থাকলো। শরীরে একটু আরাম পেয়ে নির্মল আমার কোলে মাথা গুজে ভারী শ্বাস ফেলতে ফেলতে ঘুমের দেশে পাড়ি জমালো। আমি মৃদু হেসে ওর চুলগুলো আলতো করে হাত বোলাতে থাকলাম। যখন আমার চোখ জোড়াও লেগে আসছিল, ঠিক তখনই জড়ানো গলায় নির্মল বলল, সাবা। চমকে ওর দিকে তাকাতেই বুকের ভিতর কিছু কামড়ে ধরেছে এমন অনুভূতি হলো আমার। নির্মল অসহায় মুখে আধো ভেজা চোখে চেয়ে আছে আমার দিকে। আমি নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করলাম, কি হয়েছে, খারাপ লাগছে? নির্মল মলিন হেসে মাথা নাড়িয়ে নাবোধক সম্মতি জানালো। আমি চেয়ে রইলাম ওর মুখের দিকে। ও হাত বাড়িয়ে আমার এক গালে স্পর্শ করে অস্পষ্ট সুরে বলল, ভালোবাসি তো অভিমানী। আই এম সরি তো প্রিয়। সরি বলার সময় বাচ্চাদের মতো অন্য হাতে কানে লতিতে ছুঁয়েছিল। আমি তখন হেসে ফেলেও আমার চোখ বেয়ে অশ্রুকণারা ঝরছিল। নির্মল গাল থেকে হাত সরিয়ে চোখ মুজে বলল, প্রথম দর্শনে কাউকে দেখে তোমার বুকের ভিতর ধক করে উঠেছে সাবা, বা কিছু তোমার পেটে চেপে ধরেছে এমন অনুভূতি হয়েছে? আমি কিছু বললাম না। কেমন যেন নিশ্চুপ হয়ে গেলাম। শরীরে কেমন দুর্বলতা অনুভূত হচ্ছিল। একদম স্থির হয়ে বসেছিলাম। আমার কোলে মাথা রেখে চোখ বুজে কেমন নেশা মাখা গলায় বলি আওড়াচ্ছিল নির্মল, আমার হয়েছে। সেদিন তোমায় দেখে আমার ঠিক এমনটাই অনুভূতি হয়েছিল, কিন্তু সেটা ছিল ভালোবাসার পূর্ব মুহূর্ত। ভালোবাসা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আমাকে যতটা সুখ দিয়েছে তার থেকে অধিক যন্ত্রণা দিয়েছে পুরোপুরি ভালোবাসা অনুভব করার পর। ভালোবাসা লাভ এর পরিপূর্ণ কি জানো প্রিয়? এল ফর লেকস অফ সরস, মানে দুঃখের সাগর। ও ফর ওশিন অফ টেয়ার্স, অশ্রু মহাসাগর। ভি ফর ভ্যালি অফ ডেথ, মৃত্যু উপত্যকা। ই ফর এন্ড অফ লাইফ, জীবন শেষ। সচকিত হয়ে এক হাতে ওর মুখ চেপে ধরলাম। আকুল হয়েও বলে উঠলাম, চুপ নির্মল, এসব বলো না। নির্মল আমার হাত ছুঁয়ে হাতের উল্টো পিঠে চুমু খেলো। সঙ্গে সঙ্গে ছিটকে হাত সরিয়ে ফেললাম আমি। নির্মল শ্লেষ মিশ্রিত হাসি দিল। আমি ভীষণ ইতস্তত বোধ করছিলাম। আমার অনুভূতি বুঝতে পেরে ও বলল, আমি খুবই তৃষ্ণার্ত সাবা, পানি আনছি, বালিশে মাথা রাখো। সব তৃষ্ণা কি পানিতে মেটে প্রিয়? আমি নিরুত্তর হয়ে বসে রইলাম। নির্মল আবারও দুর্বল কণ্ঠে বলল, ভালোবাসার তৃষ্ণা মেটাতে পারবে না প্রিয়? এই তৃষ্ণা যে ভয়াবহ তৃষ্ণা প্রিয়। এই তৃষ্ণা না মিটলে যে মরেও শান্তি নেই। তোমার ভালোবাসা বিহীন আমার মরণ যে বড্ড অতৃপ্তকর হবে। তোমার চোখের সামনে তেষ্টা ছটফট করছি আমি। তোমার হৃদয় কি একটুও কম্পন সৃষ্টি করে না? তুমি কি শুনতে পাও না এই বুকের হাহাকার? সহ্য করতে না পেরে দু হাতে কান চেপে ধরে বললাম, প্লিজ নির্মল, চুপ করো, আমি সহ্য করতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমিও পারছি না সাবা, বেলা ফুরিয়ে গেলে আফসোসবিহীন কিছুই রবে না, তোমার মিলিয়ে নিও। ওর বলা সে বাক্যটি আমার অন্তরে গিয়ে বিঁধল। থমকে গিয়ে নিচু সরে ডেকে উঠলাম, নির্মল। আমার সেই রূপ দেখে নির্মল নিজেকে সামলে নিয়ে সহাস্যে বলল, ওরে আমার দেমাগি সুইটহার্ট, পুরো শরীরে না বুকে কম্পন তুলে তবেই আমি ক্ষান্ত হব? নাকি বুকেও কম্পন ধরেছে জানিমান? বলে ভ্রু নাচালো। আমি দুর্বল কণ্ঠে বললাম, জ্বর সেরে গেছে তোমার নির্মল, এবার সরো, আমাকে যেতে দাও। আমি জোর করে ওকে সরাতে নিতেই আমার দুহাত আঁকড়ে ধরে মিনতি সুরে বলল, ভালোবাসতে বলবো না, কাছে আসতেও বলবো না, শুধু একটিবার প্রিয় সম্বোধন তো করতেই পারো সাবা। আমার বুকের হাহাকার থামিয়ে দাও, মরুভূমির বুকে এক ফোঁটা বৃষ্টি ঠাঁই দাও, আর ফিরিয়ে দিও না। আমি ওর হাত এক ঝটকায় সরিয়ে জেসমিনকে ডাকতে শুরু করি। নির্মল গায়ে এলিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে দেখতে থাকে আমার কার্যকলাপ। যতক্ষণ আমি জেসমিনকে নিয়ে বের হচ্ছিলাম ততক্ষণ সে চেয়েই ছিল। আমি বেরিয়ে যাওয়ার পর হয়তো দীর্ঘ এক নিঃশ্বাসও ফেলেছিল। শেষ রাতেও ঘুম হলো না আমার। ভালোবাসার বেড়াজালে আটকে পড়েছি আমি। এখান থেকে মুক্ত হতে চেয়েও পারছি না। নির্মলের আকুতি আমি আর সহ্য করতে পারছিলাম না। এসবের ভিড়ে পড়াশোনায় ভীষণ ক্ষতি হচ্ছিল। তাই সিদ্ধান্ত নিলাম যে কোনো একটা এবার বেছে নেবই।
হয় নির্মলকে চিরতরে জীবন থেকে বিদায় করব, এর জন্য প্রথম কাজ হবে বাসাটা ছেড়ে দেওয়া। অনার শেষ হতে 1 বছর আছে, আর একটা বছর লুকিয়ে হলেও কাটিয়ে নিজ গ্রামে ফিরে যাব। এটুকু শিক্ষা নিয়ে যা পারি একটা কর্ম জোগাড় করব। নয়তো ওর ভালোবাসাকে গ্রহণ করে নিয়ে বাকি জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেব। আমার জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য মাকে আমার ভীষণ প্রয়োজন। মায়ের সান্নিধ্য লাভ করতে পরের দিনই জামাকাপড় গুছিয়ে বের হয়েছি, এমন সময় নির্মল দৌড়ে আমার ব্যাগটা ছিনিয়ে নিল। সেদিন ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না আমি। নির্মল রুদ্ধ কণ্ঠে বলল, তুমি কোথাও যাবে না সাবা, প্লিজ। সরি সাবা, রাতে জ্বরের ঘরে কী বলেছি না বলেছি মাথা ঠিক ছিল না, ক্ষমা করো আমায়। আমি নিচের দিকে মাথা রেখেই বললাম, আমি আমার কাছে কদিন থাকতে যাচ্ছি, শুক্রবারই এসে পড়ব। মামি আর জ্যাসমিনও নির্মলকে বোঝালো। জ্যাসমিন আর মামিও যাবে নানা বাড়িতে। ওদের কথা শুনে নির্মল অসহায় চোখ মুখে চেয়ে কাপা গলায় বলল, আমিও যাব। আমি ভ্রুকুচকে ওর দিকে তাকাতেই ও চটপটে গলায় বলে উঠল, না মানে তোমাকে বাসে উঠিয়ে দিতে যাব, চলো। আমি মৃদু হেসে মামি আর জ্যাসমিনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। রিকশায় ওঠার পর নির্মল ইনিয়ে বিনিয়ে অনেক বোঝানোর চেষ্টা করলো সে পাল্টে গেছে। আমি তার জীবনে আসার পর তার সব কিছুর পরিবর্তন ঘটেছে। আমি জ্যাসমিন আর সরস্বতী বাদে প্রেজেন্ট তার কোনো মেয়ে বন্ধুও নেই। আরও অনেক কথা বলল নির্মল। আমি মুগ্ধ নয়নে চেয়ে ওর কথাগুলো শুনছিলাম আর মনে মনে আওড়াচ্ছিলাম, বাড়ি থেকে ফিরে এসে অনেক বড় সারপ্রাইজ দেবো তোমায় নির্মল, অতি সুখে তুমি জ্ঞান হারাবে না তো। নির্মল কথা বলার ফাঁকে আরও চোখে আমাকে দেখছিল, কিন্তু আমি সরাসরি ওর দিকে চেয়েছিলাম। রিকশা থেকে নামার পর আমি নির্মলকে বলি কফি খাবো, তাই কফি শপে নিয়ে যায় আমায়। দুজন মুখে মুখে বসেছিলাম। আমি চাইছিলাম নির্মল আমার চোখের দিকে তাকাক, কিন্তু ও তাকাচ্ছিলই না। তাই নিজে থেকে আবদার করলাম আমার চোখের দিকে তাকাতে। ও যখন তাকালো আমি প্রশ্ন করলাম, কি দেখতে পেলে? কি আর দেখব, দেমাগি মেয়ের সুইট রূপই দেখতে পেলাম, বলে সশব্দে হেসে উঠল নির্মল। পুরুষ আর নারীর ভালোবাসায় বিশাল ফারাক। একজন পুরুষ যেভাবে তার ভালোবাসাকে, মনের অনুভূতিকে প্রকাশ করতে পারে, একজন নারী তা কখনোই পারে না। পুরুষের চোখে ভালোবাসার স্বরূপ সুস্পষ্ট ফুটে উঠলেও নারীর চোখে তা সুস্পষ্ট ফুটে ওঠে না, বা ফুটে উঠলেও প্রগাঢ় দৃষ্টি ছাড়া তা ধরা সম্ভব নয়। পুরুষ মনের কথা চিরকাল প্রকাশিত থাকলেও নারী মনের কথা বেশিরভাগ ক্ষেত্রেই অপ্রকাশিত থাকে। নারীর ভালোবাসার গভীরতা যত বেশি, তা প্রকাশ করার ক্ষমতা তত কম। নির্মলের কথা শুনে স্বভাব বিরক্তিতে কপালে 3 ভাঁজ ফেলে উঠে দাঁড়ালো। নির্মল বুকের বাঁ পাশে চেপে ধরে বলে উঠল, অপেক্ষায় আছি প্রিয়, তোমার ফেরার। ঠোঁটের কোণায় বিশ্বজয়ী হাসি ফুটে ওঠে আমার। নির্মলও তৃপ্তির হাসি হেসে উঠে দাঁড়িয়ে আচমকে আমার কপালে চুমু খেয়ে ছুটেই বেরিয়ে যায়। আমি স্থির পায়ে দাঁড়িয়ে স্থির চোখে চেয়ে থাকি ওর যাওয়ার পানে। সেদিন টাঙ্গাইল পর্যন্ত নির্মল এগিয়ে দেয় আমায়। বাসে পাশাপাশি সিটে বসে ঢাকা থেকে টাঙ্গাইল অবধি আসি। পুরো সময়টাই আমার মুখ পানে একধানে চেয়েছিল নির্মল। সেদিনই প্রথম আমি ওর দৃষ্টিকে অবহেলা করিনি। সেদিনই প্রথম ওর অনুভূতিকে তুচ্ছ তাচ্ছিল্য করিনি। সেদিনই প্রথম ওর হাতে হাত রেখে আশ্বস্ত করি আমিও শুধুই ওর। আমি জানতাম আমার অনুভূতিকে আমার আম্মা অবমূল্যায়ন করবে না। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে আমার আম্মা। আম্মা পাশে থাকলে আমার আর কিছু চাই না। আমার সাপোর্ট পেলে আমার আর কাউকে লাগবে না। বাস থেকে নামার পূর্ব মুহূর্তে নির্মল আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বহু তৃষ্ণার্ত অবস্থায় ফিরে যাচ্ছি, প্রেম পিপাসায় মরি মরি, যান দ্রুত চলে এসো, নয়তো খবর পাঠিও। তোমার সনে আমার ঠাঁই যতদিন না হচ্ছে ততদিন এই তৃষ্ণা মিটবে না। ও যখন বাস থেকে নেমে যাচ্ছিল খুব পিছু ডেকে বলতে ইচ্ছে করছিল, ওহে প্রিয়, এবার তোমার অপেক্ষার অবসান ঘটতে চলল বলে। কিন্তু বললাম না, ধৈর্যের ফল সুমিষ্ট হয় বেশি। 3টে বছর ধৈর্য ধরতে পেরেছি, আর কয়েকটা দিন ধৈর্য ধরলে দোষ কোথায়? বাড়ি ফিরতে খুশিতে আমার চোখ চকচক করে উঠল। আব্বাও বেশ খাতির যত্ন করে ঘরে তুললেন। দৌড়ে গেলেন দোকানে আপু আর দুলাভাইকে ফোন দিতে। আব্বার যাওয়া দেখি আমার মুখটা কালো হয়ে গেল। বলল, আবার শুরু হবে অত্যাচার, কেন এলি মা? আমি আমাকে জড়িয়ে ধরে বললাম, আম্মা চিন্তা করো না, আমাদের চিন্তার দিন এবার শেষ, বলে আমাকে সব খুলে বললাম। সব শুনে আম্মা ভয়ে থরথর করে কাঁপতে থাকলো আর বলতে থাকলো, তুই শহরে পড়ার নাম করে ছেলে মানুষের সাথে পিড়িত বাজাইলি সাবা, তোর আব্বা আমারে খুন করে ফালাবো। আমি আমার মুখ ছাপিয়ে ধরে ভয়ার্ত কণ্ঠে বললাম, আম্মা আসতে বলো, সবাই শুনবে। আমি প্রেম করিনি আম্মা, তুমি বুঝতে ভুল করছো। বলে আবারও বুঝিয়ে বললাম,
আম্মা শিক্ষিত না, গ্রামের বোকাশোকা মেয়ে মানুষ, এসবে তার জ্ঞানমূলক ধারণা নেই, তাই খোলামেলা আলোচনা করলাম। কিন্তু শুরুতে দেওয়া আমার চিৎকার কান পেতে ঠিক শুনে নেয় আমার চাচি এবং পুরো বাড়ি শুদ্ধ লোকের কানে পৌঁছে দেয়, সাবা শহরে গিয়ে বেটা ছেলের সাথে পিরিত বাজাইছে। আমাদের গ্রাম্য ভাষায় একটি বাক্য আছে, যার সাথে যার ভাব তার পাছা দেখলেও লাভ। যেমন আমি নির্মলকে কাছে পাচ্ছি না, পাশে পাচ্ছি না, অথচ তার খুব কাছের গোপন জিনিসকে পেয়েই সুখ সুখ অনুভব করছি। বাড়ির অশান্তিকে তুচ্ছ করে রাতের খাবার খেয়ে রুমে দরজা লাগিয়ে দিলাম। বরাবরই মেজাজ আমার বেশি। এত কটু বাক্য শুনে মেজাজ প্রচণ্ড খিটখিটে হয়ে গেছে। একদিকে চাচি, অন্যদিকে আব্বা মাথা আর কান ঝিমঝিম করছে। একটা ফোন থাকলে নির্মলকে ফোন করে ওর সাথে কথা বলে মাইন্ড ফ্রেশ করা যেত, কিন্তু ফোন নেই, তাতে কি? ঢাকা থেকে আসার আগে চুরি কি এমনি এমনি করেছি নাকি? হ্যাঁ, চুরি করেছি। নির্মলের কালো মলাটের একটি ডায়েরি চুরি করেছি। এই ডায়েরিটার ওপর নজর পড়েছে বেশ কয়েক মাস ধরেই। নির্মলের কাছে জিজ্ঞেস করে হন্তদন্ত হয়ে ডায়েরিটা ছিনিয়ে নিয়েছিল। তারপর আর ডায়েরিটা দেখিনি। নির্ঝরের কাছে শুনেছিলাম গত 2 বছর ধরে মাঝরাতে ঘুম ভেঙে গেলে নির্মল ডায়েরি আর কলম নিয়ে বসে। আমার ভীষণ কৌতূহল জাগে, মাঝরাতে ঘুম ভাঙলে এই লোক ডায়েরি নিয়ে বসে কেন? কী বা লিখে ডায়েরিতে? সে কৌতূহল থেকে নির্ঝরকে দিয়ে চুরি করে ডায়েরিটা। বেশ হয়েছে, যে কদিন গ্রামে আছি বেচারা বেশ অশান্তিতে থাকবে, আর আমি অশান্তিকে ভুলবো এই ডায়েরির এক একটা পাতা মুখস্থ করে। মানুষটা দূরে, তাতে কি? তার মন কথাগুলো যে এত দূরে বসেও জানতে পারবো। কাছে থেকে যতটা জেনেছি তাকে দূরে বসে বেশি জেনে যাব হয়তো। এর থেকে বড় পাওয়া হয় নাকি? ডায়েরির কয়েক পাতা উল্টাতে স্পষ্ট লেখা ভেসে উঠল চোখোদয়ে। তার শত শত না বলা বলি। শুনে নিলাম, জেনে নিলাম তার স্বপ্নকে, আশাকে। আমার জীবনে শরৎকালে বসন্ত এনে দেওয়া নারী তুমি। প্রেম কি, ভালোবাসা কি, সেসবে জ্ঞান লাভ করতে পারি শুধুই তোমারই আগমনে। প্রেম ভালোবাসায় সঠিক জ্ঞান লাভ যার জন্য করেছি, তাকে ছাড়া প্রেম ভালোবাসা হয় কি করে? যে ভালোবাসা শেখায় তারই ভালোবাসাটা প্রাপ্য। তাহলে বোঝো না কেন প্রিয়? এত অবুঝতা কি তোমায় মানায়? তোমার ওই ধারালো দৃষ্টিতে কতবার খুন হওয়া যায় প্রিয়? একবারও কি নিজে খুন হতে পারো না? কবে হবে তুমি আমার দৃষ্টিতে খুন? কবে ঝলসে যাবে আমার স্পর্শে তোমার সারা দেহ? এত প্রেম, এত ভালোবাসার সমাদর হবে কবে প্রিয়? আমার কাছে প্রেমের সংজ্ঞা অনুভূতি, আর আমার সব অনুভূতির নামই হচ্ছে সাবা। তার কাজল কালো দুটি চোখই হলো আমার সর্বনাশের মূল। সে রূপবতী, কিন্তু রূপের জালে আমায় আটকাতে পারেনি। তার রূপকে তাচ্ছিল্য করলেও তার গুণকে তাচ্ছিল্য করার উপায় নেই। আর মায়া কাটানোর সাহস নেই, অন্তরে যে বড্ড কম্পন ধরে। সে যে মায়াবতী, তার মায়ার জালে ঠিক আমাকে আটকে ফেলেছে। সে কি জানে না, প্রেম যদি হয় অভিশাপ, ভালোবাসা তবে আশীর্বাদ? তাকে ভালোবাসার আমন্ত্রণ জানিয়েই না প্রেম দিতে চেয়েছি, তাহলে কিসের এত দেমাক তার? পাষণ্ড মেয়েদের জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা থাকলে ওই নিষ্ঠুর পাষাণ নারীকেই সেরা অ্যাওয়ার্ডটা দিতাম। পুরুষের চোখের জলেও তার মন গলে না। সে কি জানে না অতি কষ্টবিহীন পুরুষ কাঁদে না? আজ লিখব ভিন্ন কিছু অনুভূতি নেই। আমার পাষণ্ড কুমারীকে নিয়ে অভিযোগের বুলি অনেক ভারী করে ফেলেছি। এবার তাকে নিয়ে স্বপ্নের ঝুলি ভারী করার পালা। সে যখন প্রখর মনোনিবেশ করে কান্না করে, তার দুষ্টু চুলগুলো ভীষণ দুষ্টুমি করে। কখনো কপাল, কখনো চোখ, কখনো বা ঠোঁট ছুঁয়ে দেয়। সে কি জানে তার কেশের চেয়েও দ্বিগুণ দুষ্টুমি করতে চাই আমি? তার অবাধ্য চুলের থেকেও বেশি অবাধ্য আমি হতে চাই। সে কি খুব রেগে যাবে? রাগুক না, আমি তো সেটাই চাই। সে খুব রেগে গাল ফুলিয়ে বসে থাকবে, আর আমি নিজ হাতে রান্না করে খাইয়ে তার রাগ ভাঙাবো। সে তো জানে না রোজ রোজ রান্নাঘরে তার পিছু কেন নেই। তার করা প্রত্যেকটি উপকরণ যে খুব নিখুঁতভাবে আয়ত্ত করে ফেলেছি। শুনেছি বউরা রেগে গেলে স্বামীদের কপালে অন্য জুটে না। সব বউ তো আর সাবা হবে না, সব স্বামী তো আর নির্মল হবে না। বিয়ের পর রাগিনী যখন রেগে যাবে, রান্না করে খাওয়াতে হবে না? বউ আমার ভীষণ দেমাগী। সব কিছুর ঊর্ধ্বে দেমাগ তার 16 আনার 1 আনাও কম না। আমার তো তাতে কোনো সমস্যা নেই, তবুও কেন সে বোঝে না? এমন বর কোথায় পাবে সে? রান্নার দায়িত্ব থেকে শুরু করে সব দায়িত্ব নিতে এ নির্মল প্রস্তুত। সে যদি চায় তার হাঁটার দায়িত্বটাও আমি নিব। সর্বক্ষণ কোলে নিয়ে ঘুরব। বউ যে বড় আদরের জিনিস, সে আমার অনেক বেশি আদরের, খুব বেশিই প্রিয়। ডায়েরি পড়তে পড়তে কখন যে চোখে জল এসে গেছে টেরই পাইনি আমি। পরে পৃষ্ঠাতে তার দুঃখের কথাগুলো লেখা ছিল, তার প্রিয়র সাথে অভিমানের কথা লেখা ছিল। একটু দেখি মন খারাপ হয়ে গেল, তাই আর পড়লাম না। আলতো হেসে বুকের বাঁ পাশে এক হাত চেপে ধরে ডায়েরিটা পাশে রেখেই চোখ বুজে ফেললাম।
সকাল হতে না হতে আব্বার চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে গেল। দরজা খুলতে ক্ষিপ্ত হয়ে রুমে ঢুকে আমার চুলগুলো হাতে পেঁচিয়ে বৃষ্টি গালিগালাজ করতে থাকলো, কারণ আমি পড়াশোনার নাম করে শহরে গিয়ে নষ্টামি করছি। বড় চাচা আর চাচি এসবে বলেছেন আব্বাকে। বড় চাচার 2 মেয়েকে 5 পাস করতে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমার বড় বোন ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও 8 পাস করার পর আর 9-এ ভর্তির সুযোগ পায়নি। চাচা চাচি আব্বাকে কুমন্ত্রণা দিয়ে বিয়ের বন্দোবস্ত করায়। আমি 9 থেকেই বেশ যুদ্ধ করে পড়াশোনা করছি। চাচা চাচির মেয়েরা পড়ালেখা করতে পারেনি, এটা কি আমার দোষ? তারা নিজেরাই পড়াশোনা করায়নি, লেখাপড়ায় খুব একটা আগ্রহ ছিল না ওদের, তাই বিয়ে দিয়ে দিয়েছে। অথচ তারা হিংসার বশীভূত হয়ে আমার বড় বোনের পড়াশোনা নষ্ট করেছে। এবার আমার পড়াশোনা সহ জীবনও নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। ইস্যু হিসেবে গতকাল রাতে আম্মাকে বলা কথাটাই বেছে নিয়েছে এবং আব্বাকে নিয়ে পরিকল্পনা করেছে এবার আর শহরে যেতে দেবে না আমায়। 3 দিনের মধ্যে বিয়ের বন্দোবস্ত করবে। আব্বা ভালো করেই জানতো আমি ভীষণ তেড়া এবং নিজের সিদ্ধান্তে সর্বদা অটল, তাই অস্ত্র হিসেবে বেছে নিয়েছে পাড়ার সব পিশাচিদের। সকাল হতে চিল্লাচিল্লি করা, আমাকে মারধর করে লোকসম্মুখে বেইজ্জতি করা, সবই ছিল বড় চাচা চাচির পরিকল্পনা। সেই পরিকল্পনার যথার্থ মূল্যায়ন দেয় আব্বা। মাথা ব্যথায় কোকড়াতে থাকি আমি। আব্বা টেনে হিঁচড়ে উঠানে নিয়ে যায়। আম্মা আব্বার পা ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। পুরো বাড়ি শুরু করে পুরো পাড়ার মানুষ জড়ো হয়ে যায়। সকলের সামনে আব্বা আমাকে আর আম্মাকে নির্মমভাবে মারধর করে। দাদি ফেরাতে আসলে বড় চাচি দাদিকে আটকায়। আব্বার নির্দয়তা সহ্য করতে না পেরে গায়ের সমস্ত শক্তি দিয়ে আব্বাকে ধাক্কা মারি, ফলে ছিটকে পড়ে মাটিতে। পাড়ার শুদ্ধ মহিলারা নিজের বড় মেয়ে, শিক্ষিত মেয়ের গায়ে হাত তোলার জন্য ছি ছি করেনি, অথচ মারতে আসলে ফেরাতে গিয়ে ধাক্কা দিতেই ছি ছি শুরু করে। এক মহিলা বলে, বাবা গো বাবা, কেমন মেয়ে মানুষ, হায় হায় রে, বাপের গায়ে হাত তুলছে, দেখছো দেখছো, এই জন্যই কয় মেয়ে মানুষের অত পড়াশোনা করে কাম নেই। একটু শিক্ষা পাইয়া এরা সাপের পাঁচ পা দেহে, বাপেরে বাপ কয় না। আগেই কইছিলাম এ মেয়ে শহরে থাকে, ভালো কইরা খোঁজ খবর নাও, না জানি কোন জায়গায় বেশ্যাগিরি কইরা বেড়ায়, নয়তো বিয়াই করবার চাইব না, কে বাপের গায়েই হাতই বা তুলব কে। আমি হিংস্র হয়ে উঠি কথাগুলো শুনি। রান্নাঘর থেকে বটি নিয়ে তেড়ে যাই মহিলা থেকে, কিন্তু একা আমি আর মা ওদের সাথে কি করে পারবো, যেখানে আমার নিজের ভাবে ওদের পক্ষপাতিত্ব করছে। আব্বা পেছন থেকে টেনে ধরে বড় চাচার সহায়তায় টেনে হিঁচড়ে ঘরে ধাক্কা মেরে ফেলে আর দরজা আটকে তালা ঝুলিয়ে দেয় এবং সকলের সামনে গলা উঁচু করে বলে আমার পড়াশোনা বন্ধ এবং 3 দিনের ভিতরে আমার বিবাহ সম্পন্ন করবে। সন্তান ভুল করলে ভুল শুধরে দেওয়াই পরিবারের উচিত। আমিও দরজা ধাক্কাতে গলা ফাটিয়ে বলি, আমি বিয়ে করব না। তোমাদের মতো জানোয়ারদের জন্য আমার নিজের জীবন আমি বলি দেব না। কেমন বাবা তুমি? নিজের মেয়েকে অন্যের প্ররোচনায় এভাবে আঘাত করতে তোমার বিবেকে বাঁধে না? পাড়ার সম্মুখে আমার সম্মান নষ্ট করতে তোমার বুক কাঁপে না? নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের মেয়েকেও ব্যবহার করতে পারো তুমি? ছি! সকাল পেরিয়ে রাতও কেটে যায়। পরের দিন সকালে আম্মা তালা খুলে ঘরে ঢুকতেই আম্মাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠি। আম্মাও আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। অনেক সময় মা মেয়ে একে অপরকে জড়িয়ে বসে থাকি। প্রচণ্ড খিদে পেয়েছিল, আম্মাকে বলতেই আম্মা আমাকে নিয়ে টিউবওয়েল পাড়ে নিয়ে গেল। ব্রাশ করে হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে গামছা দিয়ে মুখ মুছে বিছানায় বসতেই আম্মা এক বাটি পান্তা ভাত আর কলা মাখিয়ে খাইয়ে দিল আর ফিসফিস করে বলল, যে করে হোক তোর পালাতে হবে সাবা, শুক্রবার চেয়ারম্যান সাহেবের সাথে তোর বিয়ে। আমার কথা শুনে খাবার গলায় আটকে গেল আমার। দ্রুত পানি পান করে ক্রন্দনরত কণ্ঠে বললাম, আম্মা আমি অনেক বড় ভুল করেছি এখানে এসে, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আম্মা। চিন্তা করিস না মা, যে করেই হোক তোরে আমি পালাতে সাহায্য করব। সেদিন পুরোটা কেটে যায়। সকালের পর আম্মা আর আমার কাছে আসে না। ভেতর থেকে শুনতে পারি আমার কাছ থেকে চাবি নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত আম্মা আমার সাথে দেখা করতে পারবে না। রাতের খাবার বড় চাচি দিয়ে যায়। পাগল পাগল হয়ে যাই আমি, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, ক্রমান্বয়ে অস্থিরতা বেড়ে যায়, মাথাটা যেন চৌচির হয়ে যাওয়ার উপক্রম। বুকের ভেতর বাজতে থাকে আর্তনাদের উচ্চধ্বনি, নির্মল নির্মল। পালানোর উপায় কোনোভাবেই হলো না। বাধ্য হয়ে চিঠি লিখতে বসলাম। নির্মলের কাছে শুধু আমার একটা খবর পৌঁছানোর অপেক্ষা। এই বিপদ থেকে নির্মল ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমায়। বড্ড আফসোস হচ্ছিল। নির্মল কতবার বলেছিল, সাবা একটা ফোন রাখো নিজের সাথে, বিপদে আপদে কাজে দেবে, কিন্তু আমি ওর কথা শুনিনি। আজ একটা ফোন সাথে থাকলে হয়তো এত কষ্ট করতেই হতো না।
রাত তখন 9:30। আরও আধা ঘন্টা পর আমার চাচাতো ভাই সাব্বির বাড়ি ফিরবে। আমি যে ঘরে রয়েছি সেই ঘরের পাশ দিয়ে প্রতি রাতে বাড়ি ফেরে সাব্বির। জানালা দিয়ে ওর সাথে কথা বলে সাহায্য চাওয়া যাবে। ওর কাছেও কোনো ফোন নেই। যদি থাকতো এত কষ্ট করতে হতো না। দোকান থেকে ফোন নিয়ে আসা বা সাব্বিরকে নাম্বার লিখে দিলেও কাজ হতো, কিন্তু ধরা পড়ার ভয়ে সেসব না করে সেদিন আমি চিঠি লিখে সাব্বিরকে দিয়ে পাঠিয়ে দিই নির্মলের ঠিকানায়। একটি জীবন ধ্বংস হওয়ার জন্য শত ভুলের প্রয়োজন পড়ে না, একটি ভুলই যথেষ্ট। সেই একটি ভুল আমি করেছিলাম। কী দরকার ছিল সেসব দিয়ে চেষ্টা না করে ব্যাকুল হয়ে চিঠি পাঠানোর?